এখন আমরা আলোচনা করব বাগঅর্থের শ্রেণী। ওকে, বাগঅর্থের শ্রেণী পরিচ্ছেদ ৩৯। তো এরপরে হচ্ছে বাগধারা হাবিজাবি যা আছে এগুলো আসলে ক্লাসের মাধ্যমে পড়ানোর কিছু নাই, তাহলে এই জন্য হচ্ছে ওই কন্টেন্টগুলো তোমাদের এই জায়গাতে তোমরা দেখতেছো না বা দেখবা না, হয়তো রিলের মাধ্যমে পরবর্তীতে কিছু করতে পারি, কিছু কমন সেম টাইপের বাগধারা বা সেম টাইপের তোমার হচ্ছে সমার্থক শব্দ এই টাইপের জিনিসপত্র কিছু ছোট ছোট মাইক্রো কন্টেন্ট করতে পারি, বাট আলাদা ক্লাসের কিছু নাই, কারণ এটা তোমাকে নিজেই পড়তে হবে, এখানে বুঝায় দেওয়ার কিছু নাই। গ্রামারের মতো না ওইটা। তো দেখো, বাগঅর্থের শ্রেণী। ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য মনের ভাব প্রকাশ করা। মনের ভাব প্রকাশ করতে মানুষ শব্দ শব্দগুচ্ছ ব্যবহার করে, এগুলোর অর্থই মূলত বক্তা ও শ্রোতার মধ্যে সংযোগ ঘটায়। কথাবার্তার মাধ্যমেই তো আমরা কমিউনিকেট করি, সংযোগটা ঘটে এভাবে। শব্দের বৈচিত্র্যময় অর্থকে বাগঅর্থ বলে। মানে শব্দের বৈচিত্র্যময় অর্থকে বাগঅর্থ বলে মানে কি? বৈচিত্র্য মানে কি? অনেক রকম ডিফারেন্স থাকা বা ভ্যারিয়েশন থাকা, মানে শব্দের বিভিন্ন রকম অর্থ থাকতে পারে। একটা শব্দের বিভিন্ন রকম অর্থ থাকতে পারে, ঠিক আছে? মানে একটা শব্দকে আমরা বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। তো সেই বৈচিত্র্যময় যে অর্থ, বিভিন্ন বাক্যে মানে একটা শব্দের বিভিন্ন সময় বিভিন্ন অর্থের ব্যবহার বা একটা শব্দের বিভিন্ন অর্থ যে থাকে, এই ব্যাপারটাকে বলা হয় যে তোমার বাগর্থ, যে শব্দের বৈচিত্র্যময় অর্থকে বাগর্থ বলে। তো দেখো, এই জায়গাতে ফার্স্টে আমরা দেখবো অর্থের শ্রেণী বিভাগ। এই পার্টটা সহজ, কঠিন কিছু নাই। তো শব্দের অর্থ দুই রকমের, মানে অর্থের শ্রেণী বিভাগ যে আমরা করব, শব্দের অর্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। শব্দের অর্থ দুই রকম, একটা হচ্ছে তোমার বাচ্যার্থ, এটা হচ্ছে লক্ষ্যার্থ। বাচ্যার্থ এবং হচ্ছে লক্ষ্যার্থ। তো দেখো, কোথাও শব্দের গাঠনিক উপাদানগুলোর অর্থ প্রাধান্য পায়, আবার কোথাও গাঠনিক অর্থ ছাপিয়ে, মানে গাঠনিক অর্থটাকে বাদ দিয়ে শব্দের ভিন্ন অর্থ তৈরি হয়। মানে গাঠনিক অর্থ মানে কি? শব্দটা দেখে যেমন লাগে, মানে তুমি একটা শব্দ দেখলা মাথা, তো একটা শব্দ দেখলো তুমি মাথা, ওইটা দেখলে সবার আগে তোমার এই যে মানুষের মাথার কথা মনে আসবে, মানে শব্দটাকে দেখেই তোমার মাথার কথা মনে আসবে। তো এটা হইতেছে ধরো শব্দটার গাঠনিক অর্থ, মানে শব্দটা যেই অর্থে তৈরি করা হয়েছে সেই অর্থে যদি তোমার ব্যবহৃত হয় তখন। অনেক সময় দেখা যায় যে মাথা শব্দটাকে আমরা অনেক মিনিংয়ে ব্যবহার করতে পারি, যেমন রাস্তার মাথা বা গ্রামের মাথা, পরিবারের মাথা, এরকম কিছু অর্থে ব্যবহার করতে পারি, তখন কিন্তু এটা হেড মাথা বোঝায় না, তখন এটা অন্য মাথা হচ্ছে বোঝায়। তো ধরো এই যে একটা হচ্ছে কি গাঠনিক অর্থ প্রাধান্য পায়, মানে শব্দটা যে অর্থ প্রকাশ করার কথা সেটাই করছে, আবার অনেক সময় এই গাঠনিক অর্থ বাদ দিয়ে কিছু স্পেশাল বা অন্যরকম অর্থ প্রকাশ করে। এই দুই ধরনের অর্থের নাম, একটা হচ্ছে বাচ্যার্থ, একটা লক্ষ্যার্থ। বাচ্যার্থ কি? একটা শব্দ শোনার সাথে সাথে তোমার মনে যে জিনিসটার ছবি আসে বা তুমি শব্দটাকে যেভাবে দেখো সেটাই হচ্ছে তোমার বাচ্যার্থ। যেমন অভিধানে, অভিধান মানে হচ্ছে আমাদের বাংলা অভিধান, মানে বাংলা ডিকশনারি যেখানে শব্দগুলো থাকে। এখন একটা শব্দের তো অনেক মিনিং থাকতে পারে, অভিধানে কি সব মিনিং দেওয়া থাকে? না, বাচ্যার্থ দেওয়া থাকে, মানে একদম মেইন অর্থটা দেওয়া থাকে যে মাথা। মাথার মানে হচ্ছে কি? আমাদের শরীরের অঙ্গ, সর্বোচ্চ সবচেয়ে উপরে যে অঙ্গটা সেটা। তো অভিধানে অর্থ গ্রহণের বেলায়, মানে অভিধানে একটা শব্দের যে মিনিং গ্রহণ করা হবে সেটার বেলায় বাচ্যার্থকে হচ্ছে তোমার প্রাধান্য দেওয়া হয়, বাচ্যার্থকে মেইন ধরা হয়। মাথা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের ঊর্ধ্বাঙ্গের, ঊর্ধ্বাঙ্গ মানে ঊর্ধ্ব অঙ্গ, উপরের অঙ্গ, ওই যে মাথা উপরের অঙ্গ, এটার ছবি মনে ভেসে ওঠে। তাই মাথা শব্দের বাচ্যার্থ হচ্ছে এইটাই, মানে মাথা শব্দের বাচ্যার্থ যদি বলা হয়, মাথা শব্দের অর্থ হচ্ছে শরীরের ঊর্ধ্বাঙ্গ, তাহলে এটা বাচ্যার্থ হবে। কারণ কি? মাথা শোনার সাথে সাথে আমাদের মনে এটাই ভেসে ওঠে। বাচ্যার্থ হলো শব্দের মুখ্য অর্থ। তো দেখো, এখানে কয়টা জিনিস তোমাকে জানতে হবে। বাচ্যার্থ হচ্ছে শব্দের মুখ্য অর্থ, মেইন অর্থ। এই অর্থকে আক্ষরিক অর্থ বলা হয়, মানে বাচ্যার্থর দুইটা নাম পাওয়া যায়, আক্ষরিক অর্থ, মূল অর্থ, মুখ্য অর্থ। লক্ষ্যার্থ মানে কি? বক্তা তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে, মানে বাচ্যার্থকে ইগনোর করে বা বাদ দিয়ে শব্দের আলাদা কোনো অর্থ তৈরি করে নিতে পারেন। মানে এটা কি আমার বক্তব্যের উদ্দেশ্য অনুযায়ী, মানে আমি বোঝাতে চাই অন্য কিছু, যেমন আমার বাবা গ্রামের মাথা, আমি এটা বললাম। তো এই জায়গাতে আমি বোঝাতে চাই হচ্ছে আমার বাবা গ্রামের প্রধান ব্যক্তি বা গ্রামের মোড়ল বা গ্রামের লিডার টাইপের কেউ বা গ্রামের সম্মানিত ব্যক্তি। আমি বোঝাচ্ছি না যে গ্রামের মাথা গজাইছে, গ্রামের তো মাথা গজাইতে পারেন না, তাই না? তো আমার উদ্দেশ্য অনুযায়ী আমি শব্দটাকে ব্যবহার করলাম আলাদাভাবে। এই আলাদা অর্থের নাম হচ্ছে লক্ষ্যার্থ। যেমন তিনি গ্রামের মাথা, এখানে মাথা শব্দ শোনার পরে শ্রোতার মনে শরীরের ঊর্ধ্বাঙ্গের কোনো ছবি কিন্তু ভেসে উঠবে না। ভেসে উঠবে কি? তোমার মাননীয় কোনো ব্যক্তি বা সম্মানিত কোনো ব্যক্তি, এমন কোনো ব্যক্তির ছবি হচ্ছে তোমার মনের মধ্যে ভেসে উঠবে। লক্ষ্যার্থকে আমরা গৌণার্থ বলতে পারি বা লাক্ষণিক অর্থ বলা হয়, এগুলো আমাদেরকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে। শব্দের অর্থ পরিবর্তন, দেখো শব্দের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো ভাষার স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়ায় শব্দের অর্থ কখনো প্রসারিত হয়, কখনো সংকুচিত হয়,
কখনো অর্থের উন্নতি ঘটে, কখনো অবনতি ঘটে, আবার কখনো শব্দ সম্পূর্ণ ভিন্ন অর্থ গ্রহণ করে। এগুলাকে একবার বোঝাবো, একবার মনে রাখবা। বিবর্তন মানে কি বোঝাবো, এবং এই যে প্রসারিত সংকুচিত বোঝাবো। ভাষার স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়া মানে কি? ভাষা হাজার হাজার বছর ধরে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় বিবর্তন। আগে একটা শব্দকে আমরা যেই অর্থে ব্যবহার করতাম, বর্তমানে সেই শব্দকে আমরা ওই অর্থে ব্যবহার করি না। উদাহরণ নিচে দেখতে পাবা। যেমন মানুষের বিবর্তন হয়েছে, বিজ্ঞান এটা বলা হয় যে মানুষের আদি যুগ, মানুষের যে বানরের মতো ছিল, আস্তে আস্তে মানুষ হয়েছে, এটা বলা হয় বিবর্তন। মানে মানুষও আগে সেম ছিল না, বা আগের কালের মানুষগুলা অনেক শক্তিশালী ছিল, লম্বা চওড়া ছিল, ঠিক আছে, আমরা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছি, এটা হচ্ছে বিবর্তন প্রক্রিয়া। ওকে, তো ভাষা এরকম, মানে শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে পরিবর্তন হয়েছে। ওই যে বললাম, আগে একটা শব্দ যে অর্থে ব্যবহৃত হতো এখন সেই অর্থে ব্যবহৃত হয় না, এটা পরিবর্তন হয়েছে। তো দেখা গেছে কি, শব্দের অর্থ পরিবর্তন হয়ে গেছে, শব্দের অর্থ প্রসারিত হয়েছে। মানে কি প্রসারিত হওয়া? মানে বড় হওয়া। আগে ছোট একটা জিনিসকে বোঝাতো একটা শব্দ দিয়ে, একটা শব্দ দিয়ে একটা ছোট একটা জিনিসকে বোঝাতো, এখন অনেক বড় জিনিসকে বোঝানো হয়। প্রসারিত হওয়া। সংকুচিত হওয়া মানে আগে বড় কিছুকে বোঝাতো বা বেশি জিনিসকে বোঝাতো, এখন কম কিছুকে বা কম জিনিসকে বোঝায়, এটাকে সংকুচিত হওয়া বলে। একবারই বোঝাবো বলছি। কখনো অর্থের উন্নতি ঘটে। উন্নতি মানে হচ্ছে অর্থটা বেটার হয় বা অর্থটা পজিটিভ হয়। কখনো অবনতি ঘটে, মানে কখনো অর্থটা তোমার নিচে নেমে যায় বা নেগেটিভ হয়, বুঝতে পারছো? আবার কখনো শব্দ সম্পূর্ণ ভিন্ন অর্থ গ্রহণ করে, মানে কখনো পুরা শব্দটার অর্থই পরিবর্তন হয়ে যায়, এটা আমরা দেখব। তো অর্থের এইসব তোমার পরিবর্তন প্রক্রিয়া নিচে হচ্ছে দেখানো হলো। দেখো, অর্থ প্রসার। অর্থ প্রসার তোমাদেরকে কি বলছিলাম, যে মানে আগে একটা শব্দ দিয়ে ছোট বা হচ্ছে কম জিনিসকে বোঝানো হতো, এখন বেশি বা বড় জিনিসকে বোঝানো হয়, ঠিক আছে, আকার প্রসারিত হয়েছে, তাই অর্থ প্রসার, মানে অর্থটা প্রসারিত হয়েছে, সেটা বোঝানো হচ্ছে। একটি শব্দ পূর্বে যে অর্থে প্রকাশ করা হতো, তা এখন বর্তমান সময়ে তার থেকে আরো ব্যাপক, মানে কি আরো বেশি প্রসারিত অর্থ প্রকাশ করা হচ্ছে, এরকম যদি বোঝায়। ওকে, মানে একটা শব্দ পূর্বে যে অর্থে প্রকাশ করা, মানে যে অর্থ প্রকাশ করত, পূর্বে যে অর্থে ব্যবহার করা হতো, এখন ওই শব্দটাকে এর থেকে আরো বড় অর্থে আমরা ব্যবহার করি, বা ওই শব্দের অর্থটা এখন থেকে, মানে আগে থেকে আরো বড়, এটাই বলতেছে। দেখো, একটি শব্দ পূর্বে যে অর্থ প্রকাশ করত, তার থেকে আরো ব্যাপক অর্থ প্রকাশ করলে বুঝতে হয় অর্থ প্রসার ঘটেছে। যেমন অঞ্চল শব্দের মূল অর্থ হচ্ছে সারির পার, সারির যে কিনারা বা সারির যে পার থাকে, এটাকে আগে বলা হয়তো অঞ্চল। হ্যাঁ, আর এখন আমরা অঞ্চল বলতে কি বুঝি? বিশাল একটা এরিয়া বা বিশাল একটা এলাকাকে হচ্ছে আমরা বুঝি অঞ্চল হিসেবে, তাই না? তো দেখো, এটা এই জায়গায় বলা হচ্ছে অঞ্চল থেকে উদ্ভূত। আচল শব্দটা এখনো, উদ্ভূত মানে হচ্ছে তৈরি হওয়া বা উঠে আসা, অঞ্চল থেকেই আচল শব্দটা আসছে, বুঝছো? তো এই আচল শব্দটা এখনো মনে করো যে ওই শাড়ির, মনে করো যে পার নির্দেশ করে, ঠিক আছে, শাড়ির আঁচল বলতে শাড়ির পার নির্দেশ করে, ঠিক আছে। তবে অঞ্চল শব্দটি, মানে অঞ্চল থেকে আঁচল শব্দ আসছে, সেটা শাড়ির পার বোঝায়, কিন্তু অঞ্চল শব্দটা কিন্তু এখন আর শাড়ির পার হিসেবে ব্যবহৃত হয় না। এখন এটা শাড়ির পার নির্দেশের পাশাপাশি শুধুমাত্র শাড়ির পার হিসেবে ব্যবহৃত হয় এরকম না, পাশাপাশি এলাকা বা এরিয়া অর্থে ব্যবহৃত হয়। মানে অঞ্চল, অঞ্চল বলতে শাড়ির পারও বোঝায়, আবার এই ধরো ধরো হচ্ছে ঢাকা অঞ্চল বা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল বা চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, মানে বিশাল এরিয়াকে আমরা অঞ্চল বলি, ঠিক আছে। তার মানে কি অর্থটা প্রসারিত হয়েছে বা অর্থ বড় হয়েছে। আগে কম জিনিস বা আগে ছোট একটা জিনিসকে বোঝাতো, এখন অর্থ প্রসারিত হয়ে বড় জিনিসকে বোঝায়। যেমন দেখো, বর্ষ বলতে আগে বর্ষাকাল বোঝাতো, এখন বর্ষ বলতে বছর বোঝায়, মানে 6 ঋতুকে একসাথে বোঝায়। মানে 6 ঋতুতে 1 বছর হয়, তো বর্ষ বলতে এখন বছর বোঝায়। অর্থ সংকোচন মানে কি? আগে বড় অর্থ প্রকাশ করতো, এখন অর্থটা হচ্ছে তোমার ছোট হয়ে গেছে। বা আগে অনেক বেশি জিনিসকে বোঝাতো, এখন কম জিনিসকে হচ্ছে বোঝায়, ছোট জিনিসকে বোঝায়, এরকম। যেমন দেখো, তোমার অর্থ সংকোচের ফলে একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে। ব্যাপ্তি মানে কি? পরিসর বা প্রসারতা। আগে বড় জিনিসকে বোঝাতো, এখন ছোট জিনিসকে বোঝায়, মানে কি ব্যাপ্তি কমে গেছে। ওকে, দেখো, তো এই জায়গাতে কি বলতেছে, যেমন একসময় মৃগ শব্দের অর্থ ছিল, মানে মৃগ শব্দ দিয়ে দুনিয়ার সব পশুকে বোঝানো হইতো, ঠিক আছে। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখাইতে পারি মৃগয়া বা মৃগরাজ। মৃগয়া মানে বলা হয়তো পশু শিকার, এবং মৃগরাজ মানে ছিল পশুদের রাজা বা সিংহ, ঠিক আছে। কিন্তু বর্তমানে এই অর্থটা, আগে মৃগ বলতে দেখো সকল পশুকে বোঝানো হইতো দুনিয়ার, এখন মৃগ বলতে শুধুমাত্র হরিণকে বোঝায়। তার মানে কি, আগে অনেক কিছুকে বোঝানো হইতো, এখন জিনিস অনেক কমে গেছে, কম জিনিসকে বোঝানো হয়, তার মানে অর্থ সংকোচন ঘটছে, তাই না? দেখো, যে মৃগর অর্থ দাঁড়িয়েছে কেবল হরিণ। আবার এক সময় অন্ন বলতে বোঝানো হতো যে কোনো খাবার, বুঝছো?
অন্ন বলতে যে কোনো খাবার বোঝানো হইতো, এনি এনি কাইন্ড অফ ফুড, মানে দুনিয়ার সকল খাবারকে আমরা অন্ন বলতাম। এখন আমরা শুধুমাত্র ভাতকে অন্ন বলি, তার মানে অর্থ সংকুচিত হয়েছে, রাইট? দেখো, যেমন আমরা এক্সাম্পল হিসেবে মিষ্টান্ন, মিষ্টান্ন মানে হচ্ছে মিষ্টি খাবার। পালান্ন, পালান্ন বলতে তোমার সুগন্ধি চাল, সুগন্ধি চালের সাথে মাংস দিয়ে রান্না করা এক ধরনের খাবার, এটা ঐতিহ্যবাহী খাবার আর কি, বুঝছো? কিন্তু এখন অন্ন বলতে শুধু ভাত বোঝানো হয়, তার মানে অর্থের সংকোচন ঘটছে। অর্থের উন্নতি মানে কি, অর্থ বেটার হয়েছে, অর্থ ভালো হয়েছে, মানে কি অর্থটা পজিটিভ হয়েছে। তো একটি শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ যদি ধারণ করে তাহলে বলতে পারি অর্থের উন্নতি হয়েছে। অর্থের এরূপ পরিবর্তনকে বলা হয় অর্থের উন্নতি। যেমন অপরূপ, অপ বলতে খারাপ বোঝায় না, অপকর্ম, ঠিক আছে, বা হচ্ছে অপরাধ, এরকম অপ বলতে খারাপ বোঝায়। তো আগে অপরূপ শব্দটা, এই যে দেখছো আমি যে শুরুতে বলছিলাম যে শব্দের ভাষার বিবর্তন, মানে কি আস্তে আস্তে শব্দগুলা পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে। আগে যে অর্থে ব্যবহার করা হতো এখন সেই অর্থে ব্যবহার করা হয় না। যেমন অপরূপ শব্দটি আগে পূর্বে নির্দেশ করত শ্রীহীনতা। শ্রীহীনতা মানে কি, সৌন্দর্যহীনতা। সৌন্দর্যহীনতা মানে হচ্ছে কুৎসিত, মানে অপরূপ বলতে কুৎসিত বোঝাইতো, কিন্তু এখন এটা অনির্বচনীয়। অনির্বচনীয় শব্দের অর্থ হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এখন অপরূপ বলতে অনির্বচনীয় সৌন্দর্যকে বোঝায়, মানে অত্যন্ত সুন্দর এমন কিছু বোঝায়, তাই না? যেমন আগে দেখো সাহস শব্দ দিয়ে আসলে বোঝানো হয়তো কি, মানে সাহস শব্দ দিয়ে আগে বোঝানো হয়তো চুরি করা, ডাকাতি করা, কিন্তু এখন বর্তমানে সাহস শব্দ দিয়ে বোঝানো হয় নির্ভীকতা। নির্ভীকতা মানে কি, নির্ভীক মানে যার মধ্যে ভয় নাই। সো এটা হচ্ছে নির্ভীকতা। আর ঝুঁকিপূর্ণ কাজে উদ্যম মানে কি, ঝুঁকিপূর্ণ কাজ করতে যে মোটিভেটেড ফিল করে। ঝুঁকিপূর্ণ কাজে উদ্যম মানে ঝুঁকিপূর্ণ কাজ করতে যে হচ্ছে তোমার মোটিভেটেড ফিল করে, তাকে আমরা বলতে পারি সাহসী বা সাহস। তো অর্থটা কি হয়েছে, অর্থের তোমার উন্নতি হয়েছে। অর্থের অবনতি দেখো, মানে অর্থ পজিটিভ ছিল আগে, এখন নেগেটিভ হয়ে গেছে। কিরকম? ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে অর্থের অবনতি বলে। মানে আগে পজিটিভ অর্থে ব্যবহৃত হইতো ইতিবাচক, এখন নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। বুঝতে পারছো? যেমন দেখো, দ্বন্দ্ব শব্দের অর্থ ছিল মিলন। তোমাদেরকে যে দ্বন্দ্ব সমাস পড়াইছি, আমি বলছি কি দ্বন্দ্ব মানে ক্ল্যাশ, কারণ কি বর্তমানে দ্বন্দ্ব বলতে ক্ল্যাশই বোঝায়, কিন্তু আসলে দ্বন্দ্ব শব্দটার মিনিং ছিল মিলন, মিল মহাব্বত, বুঝছো? ক্ল্যাশ ছিল না, মারামারি ছিল না, তাই ওই জায়গা থেকে তোমার দ্বন্দ্ব সমাসের নাম আসছে। মানে দ্বন্দ্ব সমাস নামটা এক্স্যাক্টলি কেন হলো, কারণ এখানে দুইটা শব্দ মিলিত অবস্থায় থাকে, তোমরা দেখছো না? বা দুইটা শব্দ সেম প্রায়োরিটিতে থাকে, মানে দুইটা শব্দ একদম সহাবস্থানে থাকে, ভাই ভাইয়ের মতো থাকে আর কি, তাই। দেখো, তো যেমন দ্বন্দ্ব শব্দের অর্থ ছিল মিলন, আর এখন দ্বন্দ্ব শব্দের অর্থ বিরোধ, ক্ল্যাশ। কিংবা জ্যাঠামি শব্দটি জ্যাঠা সংশ্লিষ্ট হয়ে সম্মানিত বোঝাতে পারত। জ্যাঠা মানে কি, বাপের বড় ভাই। জ্যাঠামি বলতে জ্যাঠার সাথে সম্পর্কিত একটা শব্দ বোঝা হইতো আগে, মানে সম্মানিত বা সম্মানিত একটা শব্দ, যেই শব্দ দিয়ে সম্মান প্রকাশ পায় এরকম বোঝাইতো। কিন্তু বর্তমানে জ্যাঠামি বলতে আসলে পাকনামি বোঝাকে। জ্যাঠামি করতেছো না, দাদাগিরি করো। তো এই যে জ্যাঠামি মানে কি পাকামি বা পাকনামি, যেটা আমরা বলি চলিত ভাষায়, মানে আমরা নর্মালি যে ভাষা ব্যবহার করি সেখানে। বা হেয় অর্থে, মানে হেয় মানে কি ছোট করার অর্থে, ছোট করার অর্থে কাউকে, যে খুব জ্যাঠামি করতেছো না, খুব জ্যাঠামি তুমি হচ্ছে এই জায়গায় করতেছো। তো হেয় অর্থে জ্যাঠার ভাব বোঝাতে, মানে জ্যাঠার ভাব, খুব বড় হয়ে গেছো, তোমার মধ্যে জ্যাঠার ভাব চলে আসে, জ্যাঠামি করতেছো। তো তোমার হেয় অর্থে, ছোট করা অর্থে জ্যাঠার ভাব বোঝায়। আগে সম্মানিত অর্থে ব্যবহৃত হইতো, এখন ছোট করা, হেয় করা বা হচ্ছে তোমার মনে করো তিরস্কার করা অর্থে ব্যবহৃত হয়, তার মানে অর্থের অবনতি ঘটেছে। যেমন বাংলাদেশে রাজাকার শব্দটি এভাবে নেতিবাচক অর্থ লাভ করেছে। যুদ্ধাপরাধের সাথে 1971 সালের যুদ্ধাপরাধের সাথে কানেক্টেড দেখে রাজাকার শব্দের অর্থ কিন্তু নেগেটিভ, কিন্তু রাজাকার শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক তো একটা ভালো জিনিস, যারা নিজেরা কোনো লাভ ছাড়া মানুষের সেবা করে, কিন্তু রাজাকার অর্থের নেতিবাচক একটা রূপ লাভ করেছে আমাদের বাংলাদেশে, তার মানে এই রাজাকার শব্দটার অর্থের অবনতি হয়েছে। অর্থ বদল কিভাবে হয় দেখো, অর্থের সংকোচন ও প্রসারণের ফলে কখনো শব্দের অর্থটা এতই দূরবর্তী হয়ে যায়, মানে এতই চেঞ্জ হয়ে যায় যে তা মেইন শব্দ থেকে, মানে এই শব্দটার মূল অর্থ উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে, মানে একদমই অন্যরকম হয়ে যায় অর্থটা, এটা বোঝাচ্ছে। যেমন পাষণ্ড শব্দের অর্থ ছিল, মানে পাষণ্ড শুনলেই আমরা নেগেটিভ মনে করি না, খুব খারাপ মনে করি না, যে খুব পাষণ্ড, খারাপ লোক। তো পাষণ্ড শব্দের অর্থ ছিল ধর্ম সম্প্রদায়, মানে কি একটা ধর্ম সম্প্রদায়কে তোমার পাষণ্ড বলা হয়তো, পজিটিভ জিনিস, খারাপ কিছু না। কিন্তু বর্তমানে এটা পরিবর্তিত হয়ে এমন একটা অর্থ দাঁড়াইছে যে আসলে পাষণ্ড বলতে ধর্মদ্রোহী, উৎপীড়ক কিংবা নিষ্ঠুর মানুষ বোঝায়। ধর্মদ্রোহী, উৎপীড়ক মানে কি, যে ধর্মের সাথে দ্রোহ করছে, মানে যে ধর্ম মানে না,
এবং উৎপীড়ক মানে কি, যে মানুষকে উৎপীড়ন করে বা যে মানুষকে অত্যাচার করে। হ্যাঁ, এরকম একটা নেগেটিভ মানুষকে এখন আমরা মনে করি পাষণ্ড হিসেবে বুঝি বা নিষ্ঠুর মানুষকে বুঝি। কিন্তু পাষণ্ড শব্দের অর্থ ছিল হচ্ছে ধর্ম সম্প্রদায়, যেটার সাথে এই বর্তমান অর্থের কোনো মিলই নেই। অর্থগুলা খেয়াল করতে হবে। আবার গবাক্ষ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ, মানে গবাক্ষ শব্দটা আসলে যেই জিনিসটা, মানে যেই রিজনে উৎপত্তি হয়েছে, কি বোঝাতে উৎপত্তি হয়েছে, মানে মাথা শব্দটা উৎপত্তি হয়েছে আমাদের শরীরের অঙ্গ বোঝাতে, আর গবাক্ষ শব্দটা উৎপত্তি হয়েছে হচ্ছে গরুর চোখ বোঝাতে। কি বোঝাতে? গরুর চোখ হচ্ছে বোঝাতে গবাক্ষ শব্দটা ব্যবহৃত হয়েছে, মানে উৎপত্তি হয়েছিল। কিন্তু বর্তমানে গরুর চোখ তো বোঝাই না, বর্তমানে গবাক্ষ মানে হচ্ছে জানালা। তার মানে এখানে অর্থ বদল হয়েছে, গবাক্ষ শব্দের অর্থ বদল হয়েছে। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে অনেক। বাক্যের অর্থ দেখো কিরকম ভাবে পরিবর্তন হয়, আমরা দেখবো এই জায়গা থেকে। শব্দের অর্থগত পরিবর্তন কেবল রূপমূলের অর্থের মধ্যে সীমিত থাকে না। মানে কি? মানে এটা সহজ কথা হচ্ছে কি, শুধুমাত্র অর্থগত পরিবর্তনটা শুধুমাত্র কি যে লাইক কিছুটা পরিবর্তন হবে এরকম না, বাক্যে প্রয়োগ ভেদে শব্দের নানা রকম অর্থ বৈচিত্র্য তৈরি হতে পারে। মানে বাক্যে বিভিন্ন মিনিং এ আমরা হচ্ছে শব্দকে প্রয়োগ করতে পারি। তাছাড়া এমনিতেও একটি শব্দের দ্বি অর্থবাচকতা বা বহু অর্থবাচকতা থাকতে পারে। মানে নর্মালি একটা শব্দের দুইটা অর্থ বা হচ্ছে বহু অর্থ থাকতে পারে। এমনকি বাকভঙ্গির কারণে অর্থের ভিন্নতা পায়, মানে কি বলার ধরনের উপর ডিপেন্ড করেও অর্থ পরিবর্তন হয়। যেমন দেখো, সে মাথায় আঘাত পেয়েছে, এখানে মাথা মানে হেড, তিনি আমাদের গ্রামের মাথা, এখানে মাথা মানে গ্রামের প্রধান, হেড না কিন্তু। সে রাস্তার মাথায় অপেক্ষা করছে, এখানে মাথা মানে রাস্তার, মানে একদম শেষ সীমানা বা রাস্তা যেখানে শেষ হয়েছে অন্য একটা রাস্তার সাথে যুক্ত হয়েছে। আদর দিয়ে ছেলেটাকে মাথায় তুলেছো, এখানে মাথা বলতে লাই দিয়ে মানে একদম বেয়াদব করে করে তোলা বা বেয়ারা বানিয়ে ফেলা বোঝানো হচ্ছে। মানে কি এত বেশি লাই দিছে, এত বেশি আদর দিছে যে ছেলে এখন মানেই না কিছু। দেখো আবার 2 নাম্বার, সে আমাদের রক্ষাকর্তা, এটা হচ্ছে বলার ধরনের উপর অর্থের পরিবর্তন। এখানে তো মনে করো এমনি কয়টা অর্থ আমরা পেলাম, কিন্তু বলার ধরনের উপর অর্থের পরিবর্তন হয়। যেমন দেখো, সে আমাদের রক্ষাকর্তা মানে সে আমাদের রক্ষা করবে, ওকে সে আমাদের রক্ষাকর্তা। আর এটাকে যদি এভাবে বলা হতো যে হে সে আমাদের রক্ষাকর্তা বটে, মানে তুমি এই জায়গায় তিরস্কার করে বলতেছো খুব আসছো তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমাদের কি করছো জানা আছে। তো দেখো, দাগাঙ্কিত মানে যেগুলোর নিচে দাগ দেওয়া আছে শব্দগুলোর দিকে তাকালে দেখা যায় উদাহরণ 1-এ মাথা শব্দটি বাক্যের প্রেক্ষাপটে নানা রকম অর্থ তৈরি করেছে। মানে এক একটা বাক্যে মাথা শব্দটা ব্যবহৃত হয়েছে এক একটা অর্থে। আর উদাহরণ 2-এ বাকভঙ্গির কারণে, বাকভঙ্গি মানে বলার ভঙ্গি বা বলার ধরনের কারণে একই বাক্যই ভিন্ন অর্থ উৎপাদন করছে। মানে জাস্ট বলার ওয়ের জন্য শব্দের মিনিং পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে শব্দের অর্থ বৈচিত্র্যের ব্যাপারটিকে সূত্র বা নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না। এখন তুমি কোনো নিয়ম বা কোনো সূত্র দিয়ে আসলে এই যে বাক্যের অর্থ বা হচ্ছে তোমার ধরো শব্দের অর্থের যে ব্যাপারটা, এগুলাকে তুমি ব্যাখ্যা করতে পারবা না। হ্যাঁ, এগুলা তোমার চিন্তা করতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে। দেখো, একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে বলা হয় বাচ্যার্থ। বাচ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? মুখ্য অর্থ প্রকাশ করে। বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে সেটাকে বলা হয় লক্ষ্যার্থ। অঞ্চল শব্দটি সারির পার না বুঝিয়ে এলাকা বোঝালে লক্ষ্যের কি পরিবর্তন হয়? আমরা জানি এখানে অর্থটা প্রসারিত হয়েছে, অর্থ প্রসার ঘটে। মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? এখন জানি যে মৃগ বলতে সকল ধরনের পুরুষ বোঝাতো, বাট মৃগ বলতে যখন শুধুমাত্র হরিণ বোঝায় তখন অর্থের সংকোচন ঘটে। তো আমাদের পরিচ্ছেদ 39 শেষ, মোটামুটি আমাদের সিলেবাস শেষ আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি তোমরা এগুলা ক্লাসগুলা করে খুব ভালো করতে পারবা। সবার জন্য শুভকামনা।